নমস্কার আমার প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র দিনের স্বাধীনতার অমৃত প্রভাতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মহান দেশপ্রেমী, বিপ্লবী এবং শহীদদের, যাদের আত্মত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসের বিনিময়ে আমাদের এই স্বাধীন ভারতবর্ষের জন্ম হয়েছে। তাদের ত্যাগের ঋণ কোনো দিন শোধ করবার নয়। তবে গত ৭৯ বছর ধরে আমরা তাদের কথাই শুনে আসছি, তাদের আদর্শকেই সম্মান জানিয়েছি। তাই আজ আমি সেই ইতিহাসের পুনরাবৃত্তি না করে বর্তমান ভারতবর্ষে সেই বিপ্লবী শহীদদের রক্তের বিনিময়ে তাদের জীবন বলিদানের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিলেন, তার স্বাদ আজ আমরা কিভাবে নিচ্ছি তার কিছু দলিল আপনাদের সামনে আজকে পেশ করতে যাচ্ছি। বিগত ৭৯ বছরে ভারতে অনেক উন্নতি হয়েছে, ভারত অনেক তরক্কি করেছে বিভিন্ন ক্ষেত্রে, একথা অনস্বীকার্য। ভারতের অর্থ ব্যবস্থা থেকে শুরু করে মহিলা এম্পাওয়ারমেন্ট, মহাকাশ গবেষণা প্রভৃতি ক্ষেত্রে ভারতের স্থান যথেষ্ট উচ্চ সারিতে। কিন্তু ভারতকে যদি বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হতে হয় বা জগৎ সভায় যদি ভারতকে শ্রেষ্ঠ আসন নিতে হয়, তাহলে অবশ্যই আজকের এই 4টি ট্রেন্ডিং বিষয় যা আপনাদের সামনে আমি পেশ করতে যাচ্ছি, যদি পেশ না করি তাহলে আজকের এই একবিংশ শতাব্দীর দ্বারগোড়ায় দাঁড়িয়ে বহু কাঙ্ক্ষিত আমাদের সেই প্রিয় স্বাধীনতা আজ কলঙ্কিত হবে। প্রথমেই আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি না থাকলে স্বাধীনতা কেবল একটি উৎসব হয়ে যায়, কিন্তু গণতন্ত্র বেঁচে থাকে না। আর সেই বিষয়টি হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা। কিন্তু আজ স্বাধীনতার ৮০তম বর্ষে দাঁড়িয়ে আমি গভীর বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অনেকের মনেই এমন ধারণা জন্মে গেছে যে আজকের সংবাদ মাধ্যমের একটি বড় অংশ ধীরে ধীরে যেন শাসক দলের দলদাসে পরিণত হচ্ছে। হ্যাঁ, কথাটি কঠিন, কিন্তু বাস্তবতা আরও কঠিন। আজ অনেক সময় মনে হয় বেশিরভাগ সংবাদ মাধ্যম আর সংবাদ পরিবেশন করেন না, সেট করা সংবাদ পরিবেশন করে। অনেকের ধারণা যা দেখানো হবে তা আগে থেকেই ঠিক হয়ে যায়, যা বলা হবে তা আগেই নির্ধারিত হয়ে যায়। বর্তমানে বেশিরভাগ সংবাদ মাধ্যম স্বাধীন প্রতিষ্ঠানের চেয়ে কোনো রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত হয়ে গেছে। যেন তেন প্রকারে ক্ষমতাসীনদের সন্তুষ্ট রাখাই যেন তাদের প্রধান দায়িত্ব। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি না, আমি গণতন্ত্রের পক্ষে কথা বলছি। কারণ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের কাজ সরকারকে প্রশংসা করা নয়, সরকারকে প্রশ্ন করা। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রে আমাদের দেশে সংবিধানে চতুর্থ স্তম্ভ। যে সাংবাদিক প্রশ্ন করতে পারেন না সরকারকে, যে সম্পাদক সত্য ছাপতে ভয় পান, যে সংবাদ মাধ্যম ক্ষমতার অনুমতির অপেক্ষায় থাকে, সে সংবাদ মাধ্যম স্বাধীন নয়। আজ টিভির পর্দা খুললেই আমরা দেখি মানুষের বাস্তব সমস্যার চেয়ে রাজনৈতিক প্রচার অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। কৃষকের আর্তনাদ, বেকার যুবকের হতাশা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংকট, সাধারণ মানুষের দুর্ভোগ, সব কিছু যেন অনেক সময়ই আড়াল হয়ে যায়। বন্ধুগণ, আমরা স্বাধীনতার ৮০তম দিবস উদযাপন করছি, কিন্তু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সংবাদ মাধ্যমের নিজস্ব স্বাধীনতা কোথায়? যদি সত্য বলার স্বাধীনতা না থাকে, যদি মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়, যদি সাংবাদিকের কলম ভয়ে কাঁপে, তবে স্বাধীনতার এই উৎসব কতটা অর্থবহ? সাম্প্রতিক আন্তর্জাতিক সূচকগুলো দেখায় যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের অবস্থান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সের অবস্থানে বর্তমানে ভারতের ১৫৭ র্যাঙ্ক, যা আমাদের আত্মসমালোচনার সুযোগ করে দেয়। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি আমাদের গণতন্ত্রের আয়না। একটি স্বাধীন দেশের স্বাধীন পতাকার মর্যাদা তখনই রক্ষা পায় যখন স্বাধীন সংবাদ মাধ্যম নির্ভয়ে সত্য প্রকাশ করতে পারে।
শহীদরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এখন সেই স্বাধীনতার ভিতকে শক্তিশালী রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ মনে রাখবেন, যেদিন সত্যের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাবে, সেদিন স্বাধীনতার কণ্ঠস্বরও দুর্বল হয়ে পড়বে। এবার আসছি আমাদের রাজ্য তথা আমাদের দেশের এমন এক জ্বলন্ত সমস্যা নিয়ে, যা ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে চরমতম উদ্বেগের বিষয়। যে বিষয়টি উচ্চারণ করতেও লজ্জা লাগে, কিন্তু নীরব থাকা তার চেয়েও যেন বড় অপরাধ। আমরা গর্ব করে বলি ভারত স্বাধীন, আমরা গর্ব করে বলি ভারত বিশ্বগুরু হওয়ার পথে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, যে দেশে এখনও আমাদের মেয়েরা ভয় ছাড়া রাস্তায় হাঁটতে পারে না, যে দেশে একটি মা প্রতিদিন নিজের কন্যার নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে, সেই দেশ কি সত্যি সম্পূর্ণ স্বাধীন? একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদের সমাজে নারীর সম্মান বারবার লুণ্ঠিত হচ্ছে, ধর্ষিত হচ্ছেন নারীরা। ভারতে প্রায় প্রতি 16 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। ভাবুন, আমার এই ভিডিও শেষ করার আগেই হয়তো দেশের কোথাও আরেকটি নারী নির্যাতনের শিকার হবেন। এর চেয়ে বড় লজ্জা একটি স্বাধীন জাতির জন্য আর কি হতে পারে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অপরাধের শিকার শুধুমাত্র প্রাপ্তবয়স্কা নারীরা নন। শিশু, কিশোর, ছাত্রী, গৃহবধূ, কর্মজীবী নারী কেউই নিরাপদ নয়। আজ ধর্ষণ যেন কেবল একটা অপরাধ নয়, বরং একটি সামাজিক মহামারীতে পরিণত হয়েছে। কিছুতেই যেন এই মহামারী কন্ট্রোলে আসছে না। আমরা প্রতিবাদ করি, মোমবাতি জ্বালাই, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করি, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব কিছু ভুলে যায়। আর সেই সুযোগেই ধর্ষকরা আরও বেশি যেন বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু সত্যি বলতে, ধর্ষক তো জন্মায় না, কেউ তো ধর্ষক তকমা নিয়ে জন্মগ্রহণ করে না। ধর্ষক তৈরি হয় পরিবারে, যখন নারীকে অসম্মান করা হয়, সমাজে যখন নারীর মর্যাদাকে তুচ্ছ করা হয়, শিক্ষায় যখন মানবিকতার চর্চা হয় না, আইন যখন দ্রুত বিচার দিতে ব্যর্থ হয়, তখন অপরাধীর সাহস বেড়ে যায়। আমরা মেয়েদের বলি সাবধানে চলতে, রাতে বেরোবে না, পোশাক পরবে না, ছোট ওই পথে যাবে না। কিন্তু কবে আমরা ছেলেদের শেখাবো, নারী কোনো বস্তু নয়, নারী কোনো ভোগের সামগ্রী নয়, নারী একজন মানুষ, একজন নাগরিক, একজন স্বপ্নবান মানুষ, যার সম্মান রক্ষা করা প্রতিটি পুরুষেরও দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব। স্বাধীনতা শুধু পতাকা উত্তোলনের নাম নয়। স্বাধীনতা মানে ভয়মুক্ত জীবন, স্বাধীনতা মানে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার, স্বাধীনতা মানে এমন একটি সমাজ যেখানে কোনো বাবা মা তাদের কন্যাকে নিয়ে আতঙ্কের রাত জাগবেন না। আজ স্বাধীনতার ৮০তম বর্ষে দাঁড়িয়ে আমি বলতে চাই, যেদিন ভারতের প্রতিটি নারী নিরাপদে বাড়ি ফিরতে পারবেন, যেদিন কোনো কন্যা শিশু ধর্ষণের ভয়ে নয়, স্বপ্নের ডানায় বড় হবে, সেই দিনই আমরা সত্যিকারের স্বাধীনতার দাবি করতে পারব, তার আগে নয়। এবার আসছি আর এক আগুন ঝরা বাস্তবতাকে নিয়ে। মনে রাখবেন, ইতিহাসের কিছু মানুষ জন্ম নেন না, ইতিহাস তাদের জন্ম দেয়। আর সেই ইতিহাসের এক অগ্নি পুরুষের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রক্তে লেখা। সেই রক্তের প্রতিটি ফোঁটায় রয়েছে অসংখ্য দেশপ্রেমিকের আত্মত্যাগ, অসংখ্য মায়ের অশ্রু, অসংখ্য যুবকের ফাঁসির মঞ্চে হেসে ওঠা মুখ। তাদের প্রত্যেকের প্রতি আমার মাথা নত। কিন্তু সেই মহামানবদের মধ্যে যিনি বজ্রের মতো গর্জে উঠেছিলেন, যিনি দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার দাবিকে আগুনে পরিণত করেছিলেন, তিনি আমাদের গর্ব, আমাদের বাঙালির গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সম্পদ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কেবল বক্তৃতা দেননি, তিনি যুদ্ধ করেছেন। তিনি কেবল স্বপ্ন দেখেননি, তিনি সেই স্বপ্নের জন্য জীবন বাজি রেখেছিলেন। তিনি পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন, পরিচয় লুকিয়েছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, শুধু একটা লক্ষ্য নিয়ে, যে কোনো মূল্যে ভারতকে স্বাধীন করতেই হবে। যখন অনেকেই স্বাধীনতাকে কল্পনা করছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন। তার সেই অগ্নিবাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও ভারতবাসীর রক্তে আগুন জ্বালায়। আর তাই আজ যখন আমরা শুনি কোনো ব্যক্তি বা কোনো নেতা নেতাজিকে নিয়ে অবমাননাকর
কুরুচিকর ভাষা ব্যবহার করার দুঃসাহস দেখান, মনে রাখবেন তখন আপনি শুধুমাত্র নেতাজিকে অপমান করছেন না, এ ভারতের স্বাধীনতার সংগ্রামকে অপমান করা, শহীদদের রক্তকে অপমান করা এবং জাতির আত্মমর্যাদাকে অপমান করা। দেশের অন্য কোনো বিপ্লবীর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য জানি না কতটা টলারেট করতে পারবো আমি, কিন্তু সত্যি বলছি নেতাজি সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য আমি ব্যক্তিগতভাবে একদম মেনে নিতে পারছি না। কেন জানেন? যে আজাদ হিন্দ ফৌজের তিনি প্রতিষ্ঠাতা, আর যেখান থেকে বর্তমানে ইন্ডিয়ান আর্মির জন্ম, আর আমি সেই ইন্ডিয়ান আর্মিতে দীর্ঘ 17 বছরে কর্মরত ছিলাম, তাই পরম্পরাগতভাবে আমার শরীরেও যেন সেই আজাদ হিন্দ ফৌজের রক্ত বইছে। তাই নো টলারেট। মতের অমিল থাকতে পারে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু নেতাজির প্রতি অসম্মান কোনো সভ্য জাতির কোনো সভ্য নেতা বা মন্ত্রীর ভাষা হতে পারে না। নেতাজি কোনো একটি দলের নন, কংগ্রেসের নন, বিজেপির নন, সমাজবাদী পার্টির নন, আম আদমি পার্টির নন, তৃণমূলের নন, বামফ্রন্টের নন। নেতাজি সমগ্র ভারতবর্ষের অ্যাসেট। তাকে ছোট করবার আগে সেই নেতা মন্ত্রীদের বলবো, যারা ইদানিংকালে নেতাজিকে বারবার ইচ্ছাকৃত অপমান করছেন, তাকে উদ্দেশ্য করে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কুরুচিকর মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের একবার ইতিহাসের দিকে তাকাতে হবে, শহীদদের কবরের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে, আর নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। আজ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যে জাতি তার মহানায়কদের সম্মান করতে জানে না, সে জাতি কখনো মহান হতে পারে না। সেই দেশ কখনো বিশ্বগুরুর তকমা পেতে পারে না। নেতাজিকে ভুলে যাওয়া মানে স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা। নেতাজিকে অসম্মান করা মানে আমাদের দেশের জাতীয় পতাকাকে অমর্যাদা করা। মনে রাখবেন, আজ নয় কাল জাতি কিন্তু এই অপমান কিছুতেই মেনে নেবেন না। তারা কিন্তু একদিন না একদিন ঠিক গর্জে উঠবেই। তাই আসুন আজ সবাই মিলে স্বাধীনতার 80তম বর্ষে আমরা শপথ নিই, নেতাজির আদর্শ, তার আত্মত্যাগ, তার দেশপ্রেম এবং তার অগ্নিসংকল্পকে আমরা কোনো দিন অপমানিত হতে দেব না। কারণ নেতাজি কেবল অতীত নন, নেতাজি ভারতের আত্মা, ভারতের সাহস, ভারতের অগ্নিশিখা। এবার চলে যাচ্ছি শেষ পয়েন্টে। আর এখন আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যা নিয়ে এই দেশে কথা বললেই বিতর্ক হয়, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রশ্ন একটি জাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত, সেই প্রশ্নকে ভয় পেয়ে চুপ করে থাকা তো কাপুরুষতা। আজকে তো স্বাধীনতা দিবস, তাই আজকে তো আমি স্বাধীন, তাই প্রশ্ন করতে চাই, একটি দেশের ভবিষ্যৎ কি মেধার ওপর দাঁড়াবে নাকি পরিচয়ের ওপর? আজ ভারতের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রী দিন রাত এক করে পড়াশোনা করছে, কেউ কেরোসিনের আলোয় পড়ছে, কেউ আবার বাবার রিক্সার আয়ে পড়ছে, কেউ মায়ের গয়না বিক্রি করে কোচিং করছে। তারা স্বপ্ন দেখে একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, দেশের সেবা করবে। কিন্তু যখন সেই মেধাবী ছাত্রটি উচ্চ নম্বর পেয়েও সুযোগ থেকে বঞ্চিত হয়, আর কম নম্বর পাওয়া অন্য কেউ সংরক্ষণের সুবিধায় সেই সুযোগ পেয়ে যায়, তখন প্রশ্ন জাগে, এটা কি সত্যিই ন্যায়? আমি বলছি না ইতিহাসে কোনো বৈষম্য ছিল না, অবশ্যই ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক মানুষ বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু প্রশ্ন হলো, সমাধান কি নতুন অন্যায় সৃষ্টি করতে দিতে পারে? একটি অন্যায়ের প্রতিকার যদি আরেকটি অন্যায়ের জন্ম দেয়, তবে সেই ব্যবস্থা কতদিন টিকবে? ভাবুন তো, আমরা যখন অসুস্থ হই তখন কি আমরা চাই না সবচেয়ে দক্ষ ডাক্তার আমাদের চিকিৎসা করুক? আমরা যখন সেতু পার হই তখন কি চাই না সবচেয়ে যোগ্য ইঞ্জিনিয়ার সেই সেতু নির্মাণ করুক? একটি দেশের হাসপাতাল, গবেষণাগার, আদালত, বিশ্ববিদ্যালয় সব কিছুকে সর্বোচ্চ মেধা ও যোগ্যতার ওপর দাঁড়ানো উচিত নয়? আমার মতে সুযোগের দরজা সবার জন্য সমানভাবে খুলে দেওয়া উচিত। দরিদ্রকে সাহায্য করো, পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দাও, ভালো স্কুল দাও, ভালো শিক্ষক দাও, কোচিংয়ের সুযোগ করে দাও, বৃত্তি দাও, কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতার ময়দানে বিচার হোক যোগ্যতার ভিত্তিতে। একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার প্রতিটি প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায়। মেধাকে যদি আমরা বারবার নিরুৎসাহিত করি, তবে একদিন সেই মেধাই দেশ ছেড়ে চলে যাবে। আর যে দেশ তার মেধাকে ধরে রাখতে পারে না, সে দেশ কখনো বিশ্বে নেতৃত্ব দিতে পারবে না। বন্ধুগণ, আমার কথা কারো বিরুদ্ধে নয়, আমার কথা মেধার পক্ষে, ন্যায়ের পক্ষে, ভারতের ভবিষ্যতের পক্ষে। আমি চাই এমন একটি ভারত যেখানে কোনো ছাত্রছাত্রী তার পরিচয়ের কারণে নয়, তার পরিশ্রম, সততা, যোগ্যতা এবং মেধার কারণে সম্মান পাবে। আসুন আমরা এমন একটা শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা গড়ার দাবি তুলি, যেখানে প্রতিটি ভারতীয় সন্তান সমান সুযোগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে এবং দেশের সর্বোচ্চ দায়িত্বে আসীন হবে সর্বোচ্চ যোগ্য মানুষ।
কারণ মনে রাখবেন, একটি মহান দেশ গড়ে ওঠে মেধা, পরিশ্রম, ন্যায়ের ওপর, কোনো বিভাজনের ওপর নয়। একদম শেষে চলে এসেছি ভিডিওতে, অনেকটা লম্বা হয়ে গেল। আজ আমি আপনাদের কাছে আর বেশি বক্তৃতা রাখতে চাই না। আমি চাই একটা প্রতিজ্ঞা। আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা এনে দিয়েছিলেন, এখন সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। যদি আমরা নীরব থাকি, যদি অন্যায়কে প্রশ্রয় দিই, যদি দুর্নীতি, নারী নির্যাতন, অসহিষ্ণুতা এবং মিথ্যাকে মেনে নিই, তবে আগামী প্রজন্ম একদিন আমাদেরকেই প্রশ্ন করবে, তোমরা স্বাধীনতা পেয়েছিলে কিন্তু তাকে রক্ষা করতে পেরেছিলে কি? তাই স্বাধীনতার এই ৮০তম বর্ষে দাঁড়িয়ে আমি সকল ভারতবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা এমন একটি ভারত গড়ার অঙ্গীকার করি যেখানে শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের চরিত্রে, আমাদের কাজে এবং আমাদের সাহসে বেঁচে থাকবে। শেষ করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, নিজের ডান হাতটি একবার বুকের ওপর রাখুন এবং মনে মনে বলুন, আমি আমার দেশকে ভালোবাসব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, সত্যকে সম্মান করব এবং ভারতের স্বাধীনতার মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব। এই হোক আমাদের ৮০তম স্বাধীনতা দিবসের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।